আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানে আসার পর নতুন স্টুডেন্টরা কয়েকটা ভুল করে, যে ভুলগুলোর মাসুল তাদের পরবর্তী সময়ে দিতে হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, বিশেষ করে যারা নতুন জাপানে আসতে চাচ্ছেন অথবা জাপানে রিসেন্টলি এসেছেন অথবা পরের সেশনে জাপানে আসবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে পয়েন্টগুলো উল্লেখ করব এই ভিডিওতে, অবশ্যই সেই পয়েন্টগুলো আপনারা নোট করবেন এবং জাপানে আসার পর এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার ভিডিও আসলে অনেক মানুষ দেখতেছে, মানে সাবস্ক্রাইব যারা করেছে তাদের থেকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের সংখ্যাটাই বেশি। অনুরোধ রইল আপনাদের প্রতি যে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার চলেন মূল ভিডিও নিয়ে আলোচনা করা যাক। জাপানে যারা নতুন স্টুডেন্ট আসে তারা জাপানে এসে মনে করে যে তাদের জীবনটা সেট হয়ে গিয়েছে, এখন তাদের ঠেকায় কে। তারা জাপানের বাস্তবতাটা বোঝার চেষ্টা করে না, বা প্রথম অবস্থায় এসে জাপানের বাস্তবতাটা আসলে বুঝতেও পারে না। তারা রঙিন চশমা পরে জাপানটাকে দেখে। একটা কথা আছে, আপনি যখন রঙিন চশমা পরে কোনো কিছুকে দেখবেন তখন কিন্তু আপনার বাস্তব জিনিসটা ধারের কাছে আসবে না। তো জাপানে এসে নতুন স্টুডেন্টরা সর্বপ্রথম কি করে জানেন? যে আইফোনের যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা কেনার চেষ্টা করে। আর জাপানে আপনি যে কোনো কিছু কিনতে পারবেন, প্রথম অবস্থায় হয়তোবা অল্প কিছু টাকা দিয়ে আপনি সেটা কিনবেন, পরবর্তীতে প্রত্যেক মাসে মাসে কিস্তির মাধ্যমে সেই টাকা পরিশোধ করতে পারবেন। তো তারা প্রথমে আইফোন নেয়, এরপর তারা যেটা করে সেটা হচ্ছে তাদের বাসার জন্য প্রয়োজন হোক বা অপ্রয়োজন হোক যে কোনো কিছু তারা কেনার চেষ্টা করে, মানে কিনে কিনে বাসাটা ভরে ফেলে, কারণ কিনতে খুবই মজা লাগে। নতুন অবস্থায় যখন আসে তখন মোটামুটি বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসে, তারা যতটা ইচ্ছা হয় ততটাই কিন্তু কেনাকাটা করার চেষ্টা করে। পাশাপাশি নতুন যারা জাপানে আসে তারা কিন্তু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। তো এই আড্ডা মানে মজা মাস্তি করতে করতে একটা পর্যায়ে তাদের কিন্তু একটা মাস চলে যায়। যখন একটা মাস তাদের চলে যায় তখন কিন্তু তারা বাস্তবতাটা বোঝা শুরু করে। কারণ ওই যে কেনাকাটা গুলো করছে, তারপর মোবাইল কিনছে, দামি দামি জিনিস কিনছে, এখানে ওখানে ঘুরছে, পার্টি করছে, খরচ করছে, যখন তাদের পকেটে টান পড়ে তখন কিন্তু তারা বাস্তবতাটা বুঝতে পারে। কারণ জাপানে এসে অনেকে 2 মাস, অনেকে 3 মাস, অনেকে 1 মাস পরে কিন্তু কাজ পায়। যেহেতু আপনি 2 মাস 3 মাস কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে জাপানে কিন্তু মোটামুটি প্রতি মাসে আপনার 50 থেকে 60 হাজার টাকা নর্মাল খরচ হবে। আর যখন আপনি 3 মাস কাজ পাবেন না তখন মোটামুটি কিন্তু আপনার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। যখন দেখবে যে আমি তো অনেক খরচ করে ফেলছি, এখন তো আমার চলার মতো টাকা নাই, তখন তারা জাপানের বাস্তবতাটা বুঝতে পারবে। মাস শেষে আপনি যে ফোন কিনেছিলেন প্রথমে, ওই ফোনের বিল আসবে, ওয়াইফাই বিল আসবে, মোবাইল বিল আসবে, এই সমস্ত বিল যখন আসা শুরু করবে না, তখন আপনি জাপানের বাস্তবতাটা কিন্তু বোঝা শুরু করবেন। এই যে আড্ডা মাস্তি করছেন, এখন যতই আপনি বলেন না কেন যে আমি ভুল করছি, এই ভুল করছি বা আমার ভুল হয়েছে, এটার কিন্তু কোনো সমাধান নাই। সুতরাং জাপানে যারা নতুন আসবেন অবশ্যই প্রত্যেকটা স্টেপ আপনি দেখে শুনে পা ফেলবেন। এটা আপনার জন্য একটা সাজেশন আমি দিচ্ছি, বা উপদেশ বলতে পারেন বা আদেশ বলতে পারেন। যেভাবে আপনি নেবেন সেভাবেই আপনার লাভ হবে। আপনি হয়তোবা বলতে পারেন যে জাপানে আসার আগে আমার অন্যরকম একটা লাইফস্টাইল ছিল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, দামি দামি জিনিস কিনছি, ঠিক আছে, কিন্তু জাপানে আসার পর ওইটা করলে আপনার হবে না। আপনি যদি এইভাবে চলাফেরা করেন জাপানে আপনি টিকতে পারবেন না। এবার আসি পড়াশোনার বিষয় নিয়ে। নতুন স্টুডেন্টরা যখন জাপানে আসে তখন কিন্তু তার আশেপাশের বড় ভাইদের দেখার চেষ্টা করে যে তারা কি পজিশনে আছে, তারা কিভাবে কি করতেছে। তো যখন তারা দেখে তাদের বড় ভাইদের যে তারা তেমন কোনো পড়াশুনো করে না, মোটামুটি তারা সবসময় কাজের উপর দিয়েই থাকে, যেমন তেমন একটা পড়াশুনো করে, তো তাদের ভিতরেও কিন্তু একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমি জাপানে যেমন তেমন একটা পড়াশুনো করলে যে কোনো একটা কোম্পানিতে ঢুকে আমি জব করব, আমার আহামরি ভালো কোনো পর্যায়ে যাওয়ার দরকার নেই, বা আমার এখন ইচ্ছা বা আমার এখন চিন্তা শক্তি হচ্ছে টাকা ইনকাম করা। এই জিনিসটা কখনোই করবেন না। যে আপনার আশেপাশের কোনো মানুষকে দেখে জাজ করতে যাবেন না যে সে এইভাবে চলতেছে আমি এইভাবে চলবো, সে পড়াশোনা করতেছে না আমিও পড়াশোনা করব না। একটা জিনিস মনে রাখবেন
সে যেটা করতে পারে আপনি হয়তোবা সেটা নাও করতে পারেন। সুতরাং অন্য মানুষ কিভাবে কি চললো, অন্য মানুষ কি করলো না করলো, বা বড় ভাই কি করলো না করলো, এইটার দিকে কখনোই যাবেন না। আপনার সবসময় টার্গেট থাকবে যে জাপানে ভালো একটা পর্যায়ে যাওয়া। আর এই ভালো পর্যায়ে যেতে হলে অবশ্যই আপনাকে পড়তে হবে, যথেষ্ট পড়তে হবে। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই জাপানে আসার পর কয় ঘন্টা পড়বো। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, জাপানে যখন আপনি ক্লাস করবেন, আপনার ক্লাসের টাইমটা হয়তো বা ল্যাঙ্গুয়েজ স্কুলে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা হয়। তো এই 3.5 ঘন্টা যদি আপনি মনোযোগ সহকারে ক্লাস করেন, বাসাতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা পড়লে কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে যাবে। এই যে পড়াশোনার ভিতরে যদি আপনি থাকেন, জাপানে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ চলে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ যখন আপনি পারবেন না, তখন কিন্তু আপনি কাজও পাবেন না, ভালো কোনো কাজ পাবেন না। আর যখন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো পারবেন, তখন কিন্তু ভালো ভালো জায়গা থেকে আপনি কাজের অফার পাবেন বা কাজ করতে পারবেন। এখন আপনি যদি ভালোভাবে জাপানিজ ভাষা পারেন, তাহলে আপনার বেনিফিটটা আসলে কোথায়? ধরেন আপনি যদি সেনমনে পড়তে যান ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে, অথবা ইউনিভার্সিটিতে পড়তে চান, তখন কিন্তু অন্তত পক্ষে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজের N3 সার্টিফিকেটটা লাগবে। আর যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু N2 প্রয়োজন। এখন আপনার যদি N2 বা N1 এর সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু ভালো ধরনের একটা স্কলারশিপ আপনি পেতে পারেন। এই স্কলারশিপটা এমন হতে পারে যে আপনার যে টিউশন ফি রয়েছে প্রথম বছরের, হয়তোবা তার অর্ধেক টিউশন ফি আপনার কাছ থেকে নিবে, বা এমন হতে পারে যে পুরোটাই প্রথম বছরের আপনার কাছ থেকে নাও নিতে পারে, বা এমন হতে পারে যে আপনার 50% বা 40% বা 30% স্কলারশিপ কিন্তু আপনার ওই N2 সার্টিফিকেট অথবা N1 সার্টিফিকেটের উপরে দিতে পারে। পাশাপাশি স্কুল থেকে কিন্তু আপনি ভালো ধরনের একটা সাপোর্ট পেতে পারেন। এখন আপনি যদি ল্যাঙ্গুয়েজ মোটামুটি কোনোভাবে শিখলেন, ধরেন N4 পাস করলেন, আর কোনো কিছু পাস করতে পারলেন না, তখন কিন্তু নিহঙ্গো গাক্কোর শেষ করে আপনার কিন্তু স্কুল পাইতে অনেক কঠিন হয়ে যাবে। কোনো স্কুল কিন্তু আপনাকে নিতে চাইবে না, যেহেতু আপনার কোয়ালিফিকেশন নাই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল নাই, সেক্ষেত্রে আপনার স্কুল কিন্তু নিতে চাইবে না। আপনার এই N4 এর সার্টিফিকেট দিয়ে মানে পুরা জাপান খুঁজতে হবে যে কোথায় আপনি ভর্তি হতে পারবেন। সুতরাং জাপানে যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ চলে, সুতরাং এই ল্যাঙ্গুয়েজের বিকল্প আসলে কোনো কিছুই নাই। আপনি যত ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, তত ইউনিভার্সিটি বলেন, সেনমন বলেন, বা ভবিষ্যতে জবের ক্ষেত্রে বলেন, সব জায়গায় আপনার প্রাধান্য রয়েছে। আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ ভালো করে না শিখতে পারেন, ল্যাঙ্গুয়েজ ভালো না জানেন, তাহলে কোথাও কিন্তু আপনি দাম পাবেন না, বা কোথাও কিন্তু আপনি সুবিধা পাবেন না। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। জাপানে আসার পর অন্তত পক্ষে আপনাকে কিন্তু N2 পাস করতে হবে। আর N2 যদি পাস নাও করতে পারেন, অন্তত পক্ষে আপনাকে N3 পাস করতেই হবে। মানে N3 এর বিকল্প কিচ্ছু নাই। N2 যদি পাস করেন, তাহলে তো ভালো ভালো ইউনিভার্সিটি পাবেন। আর N3টা যদি পাস করেন, মোটামুটি এভারেজে আপনি সব জায়গায় কম বেশি পড়তে পারবেন বা পড়ার সুযোগ পাবেন। স্কলারশিপ পান বা না পান, বাট পড়াশোনা করার সুযোগ পাবেন। কিন্তু N3 পাস না করলে জাপানে কিন্তু আপনার কোনো ধরনের গতি নাই। এই ভুলটা কখনোই করবেন না যে জাপানে আসার পর আপনি কোনো মতে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখলেন, ম্যাক্সিমাম টাইমে কাজ করলেন, দিন শেষে কিন্তু এর ফলটা আপনি ভালো পাবেন না। সুতরাং এই ভুলটা কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা বেশি করে, যে কারণে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে। যারা জাপানে নতুন আসতে যাচ্ছেন, তাদের এখন থেকেই অন্ততপক্ষে বাংলাদেশ থেকে N4টা শেষ করে আসা উচিত বলে আমি মনে করি। যতটুকু পারেন আপনি ভাষা শিখে আসবেন বাংলাদেশ থেকে। একটা ওয়ার্ড যদি আপনি বেশি শেখেন, সেই একটা ওয়ার্ডের সুবিধা কিন্তু জাপানে এসে আপনি পাবেন। জাপানে আসার পর বাংলাদেশি স্টুডেন্টরা আরেকটা ভুল করে, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস নিয়ে। তাদের নিজেদের কি স্কিল রয়েছে, তারা নিজেরা কোন জিনিসটা পারে বা কোন বিষয় নিয়ে পড়লে তাদের নিজেদের ভালো হবে, এটা তারা ঠিক করে না। তারা ঠিক করে তাদের বড় ভাইরা কি পড়তেছে বা আশেপাশের মানুষ কি সাবজেক্ট নিয়ে পড়তেছে, এইটা দেখেই তারা একটা সাবজেক্ট চয়েস করে। একটা জিনিস মনে রাখবেন, জাপান কিন্তু স্কিলের উপরে চলে। সুতরাং আপনার নিজের যে স্কিলটা রয়েছে, আপনার উচিত হবে সেই বিষয় নিয়ে পড়াশোনা করা। এখন এমন হতে পারে যে আপনার যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে হয়তোবা জাপানে চলবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার বড় ভাইদের পরামর্শ নিতে পারেন যে ভাই আমি তো এখন সাবজেক্ট চয়েস করব, এখন কোন সাবজেক্টে পড়লে জাপানে ভালো পরিমাণ ডিমান্ড রয়েছে বা জাপানে ভালো পরিমাণ কাজের সুবিধা রয়েছে, কোন বিষয় নিয়ে যদি আমি পড়াশোনা করি আমার জন্য ভালো হবে। কারণ আপনি যখন অন্যের ইচ্ছা মতো পড়াশোনা করবেন,
সেই পড়াশোনাটা আপনার কাছে ভবিষ্যতে ভালো নাও লাগতে পারে, বা আপনি সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করে মজা নাও পেতে পারেন। সুতরাং আগে নিজের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করবেন, বা নিজের ইচ্ছা শক্তির কথা শুনবেন যে আপনি আসলে কি পারেন, সেটা নিয়ে আগে পড়াশোনা করার চেষ্টা করবেন। যদি সেটাতে ভালো কোনো কিছু না হয়, তখন আপনি বড় ভাইদের পরামর্শ নেবেন। বাংলাদেশি স্টুডেন্টরা জাপানে আসার পর আরেকটা ভুল করে, সেটা হচ্ছে নিহঙ্গ গাক্য শেষ করার পর তারা স্কুল বা ইউনিভার্সিটি চয়েস করা শুরু করে, যেটা একটা ভুল সিদ্ধান্ত। কথার কথা, আপনার কোর্স যদি 2 বছর হয়, তাহলে আপনার উচিত হবে 1 বছর 2-3 মাস হওয়ার সাথে সাথেই আপনি কোন বিষয় নিয়ে পড়বেন, কোন ইউনিভার্সিটিতে পড়বেন, এটা ঠিক করা। আপনি কি সেনমনে পড়বেন নাকি ইউনিভার্সিটিতে পড়বেন, বা কোন ইউনিভার্সিটিতে পড়লে আপনার জন্য ভালো হবে, কোথায় টিউশন ফি কম, কোথায় টিউশন ফি ভালো, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালো, কোন সেনমন গাক্যতে পড়াশোনা ভালো, এই জিনিসটা আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আপনার উচিত হবে অন্ততপক্ষে 6 থেকে 7 মাস আগে এই ইউনিভার্সিটি অথবা সেনমন গাক্য ঠিক করে রাখা। যখনই আপনার নিহঙ্গ গাক্য শেষ হয়ে যাবে, তখন যদি আপনি এগুলো সিলেক্ট করতে যান, তখন আপনার হাতে যথেষ্ট সময় থাকবে না। পাশাপাশি একটা শর্ট টাইমে কিন্তু আপনাকে যে কোনো একটা স্কুল বা ইউনিভার্সিটি ঠিক করে রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার কোনো উপায় নাই। সেক্ষেত্রে আগে থেকে যদি আপনি সময় নিয়ে সবকিছু করেন, তাহলে আপনার জন্য ভালো, পাশাপাশি আপনার ভবিষ্যতের জন্যও কিন্তু ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি, যদি আগে আগে সবকিছু ঠিক করে রাখেন। তো এই ভুলগুলো সাধারণত বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু জাপানে এসে করে। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ, তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি এই ভুলগুলো আপনারা এড়িয়ে চলেন, তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু আপনার ভালো কোনো কিছু হবে বলে আমি মনে করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।